পরি তার ভাইয়ের মেয়ে। তার অসুস্থতায় রায়ানের ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগতো না। স্বাভাবিক লাগতো যদি পরীকে সেখানে দেখার মতো কেউ না থাকতো। সেখানে পরীর মা ছিল, বাবা ছিল এবং আমার শাশুড়িও সেখানে থাকে। তারপরও তার ছুটে যাওয়া লাগতো। বিয়ের পর থেকে আমি রায়ানের মাঝে তার ভাবি এবং ভাইয়ের সন্তানদের প্রতি অতিরিক্ত মায়া দেখতে পাচ্ছিলাম। সে তাদের এতটা পরিমাণ ভালোবাসে যে তাদের সম্পর্কে আমি দুটো লাইন যদি নেগেটিভ বলি তবেই সে আমার গায়ে হাত তোলে। বিবাহিত জীবনে 1.5 বছর একই ঘটনার পুনরাবৃত্তি অনেকবার হয়েছে। এই 1.5 বছরে যতবার রায়ান আমার গায়ে হাত তুলেছে সব তার ভাবি বা ভাইয়ের বাচ্চাদের কারণে। সেজন্য রায়ানের এই ছুটে যাওয়া আমার একদমই স্বাভাবিক লাগে না। তাছাড়া সে যাবার সময় আমার হাতে মাত্র 100 টাকা দিয়ে গেছে, শুধুমাত্র গাড়ি ভাড়া। এখানে ডাক্তার যে ওষুধ দিতে পারে, টেস্ট দিতে পারে, সেটা যেন সে জানি না। যদি এটা হতো যে তার কাছে টাকা নেই তাহলে আমি মেনে নিতাম, কিন্তু এমন নয়। তার কাছে যথেষ্ট টাকা রয়েছে, কিন্তু সে বরাবরই আমার প্রতি উদাসীন। এসব ভেবে একটি দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার না দেখিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। রাস্তার পাশে ফুচকার দোকান দেখে খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু খেতে পারলাম না, কারণ এখন ফুচকা খেলে হেঁটে যেতে হবে। এই অবস্থায় হাঁটতে চাচ্ছিলাম না, তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে বাড়ি চলে আসলাম। রাত 12টার দিকে রায়ন বাড়ি ফেরে। সে বাড়ি ফিরতে আমি শান্ত গলায় বললাম, বাড়ি ফিরলে যে পরি এত তাড়াতাড়ি এক প্যাকেট মিষ্টি হাতে সর্দার বাড়িতে আজ পর্যন্ত কোনো মেহমান আসছে বলে আমার মনে পড়ে না। কিন্তু আপনি আমার ছেলে শ্বশুর, তার উপর গরিব। আপনি এক প্যাকেট কেন, একটা মিষ্টি নিয়েও আমার বাড়িতে আসলেও আমি কিছু মনে করতাম না। নিজের বাবাকে শাশুড়ি করতে কেমন চরম অপমান হতে শুনেও ঘরের মধ্যে স্বামীর দিকে শুধু চেয়ে আছে ইভা, শুধু অপেক্ষা করছে তার স্বামী কখন প্রতিবাদ করবে। কিন্তু মায়ের এমন কুটু কথা শুনেও চুপ করে দাঁড়িয়ে আছে অপু। আসলে বিয়ান, আহা, এখানে আসল নকলের কথা আসছে কেন? আসল কথাই তো আমি বললাম। আপনি বিয়ের সময় ফার্নিচার দেওয়ার কথা বলেও আজ বিয়ের 3 মাস পরও ফার্নিচার দিতে পারেননি। আপনি আপনার একমাত্র মেয়ের জামাইকে বিদেশে পাঠানোর টাকা দেবার কথা বলেও আজও দেননি, বরখেলাপ করেছেন। তাতেও যখন আমি কিছু মনে করিনি, আপনি মিষ্টি নিয়ে আসলেও কি আর খালি হাতে আসলেও কি? চুপ করে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার মাঝে আমার বাপকে চরম অপমান করছে, তোমার কাছে কি মজা লাগছে? আমি তোমাকে বাসর ঘরে বলেছিলাম আমার মা একটু ঠোঁট কাটার স্বভাবে, তোমার সহ্য করতে হবে। সহ্য তো অনেক কিছুই করি, আর কত সহ্য করবো? আমাকে যা মুখে আসে তাই বলে, আমিও চুপ করে শুনি। কিন্তু আমার বাপকে যেসব কথাবার্তা বলছে সেটা তো আর আমি মানতে পারি না। মানতে হবে, কারণ ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি আমার মায়ের মুখের উপর কথা বলতে পারবো না। বলি অপু রুম থেকে বের হয়ে গেল। স্বামীর মুখে এমন কথা শুনে যেন নিস্তব্ধ হয়ে বিছানার উপর বসে পড়লেই ভা। অপু রুম থেকে বের হতেই আলেয়া বেগম অপুকে দেখে মুচকি হেসে ডাক দিয়ে বলল, বাপ কই যাস? এদিকে আয়, তোর শ্বশুর মিষ্টি এনেছে, মিষ্টি খেয়ে যা। আর এলাকাবাসীকে মিষ্টি দিয়ে আয়। এত মিষ্টি তো আমি একা একা খেতে পারবো না, তাই আমাদের গ্রামবাসী সকলকে নিয়ে মিষ্টিগুলো ভাগ করে খাবো। কি বলেন বিআই সাহেব, বিষয়টা ভালো হবে না? অপু বুঝতে পারলো সে যদি এখানে বেশি সময় থাকে তার মা তার সামনে তার শ্বশুরকে আরো বেশি অপমান করবে। তার মায়ের কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল। হালিমা তার পেটের সন্তান এক কোটিপতি দম্পতির হাতে তুলে দিল। তার বদলে তার হাতে উঠল কয়েকটা টাকার বান্ডিল। আমি সব টাকা পয়সা চাই না, আমার বাচ্চাটা আমাকে ফিরিয়ে দিন। হালিমার স্বামী অবাক হয়ে গেল। শুভ, এই মেয়েটা কি বলছে? এতদিন আমি সন্তানের জন্য অপেক্ষা করেছি, আর মেয়েটা সন্তান জন্ম দিয়ে আমার হাতে তুলে দিয়ে এখন আবার ফেরত চাইছে? শুভ্র বলল, কি ব্যাপার, আপনি তো টাকা পেয়েছেন, আর আপনার সাথে আমাদের এটাই কথা ছিল, বাচ্চাটাকে জন্ম দিবেন তবে আমাদের হাতে তুলে দিবেন। এখন আবার এসব কথা বলছেন কেন? হালিমা কাঁদতে কাঁদতে বলল, আমার এসব টাকা পয়সা চাই না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আপনাদের দুটি পায়ে পড়ি, আমার বাচ্চাটাকে আমাকে ফিরিয়ে দিন। অসম্ভব, ও আমার সন্তান না, ও আমার সন্তান। আমি ওকে জন্ম দিয়েছি। আপনি ওকে জন্ম দিয়েছেন কিন্তু টাকার বিনিময়ে। হালিম বলল, আমার সন্তান কেড়ে নিতে চাইলে খুব খারাপ হয়ে যাবে। এতদিন গর্বে আমার সন্তান ছিল, তোমার যা খরচ দরকার হয়েছে সব আমরা দিয়েছি, উন্নত চিকিৎসা দিয়েছি, আর কথা অনুযায়ী টাকাও দিয়েছি। এখন আজে বাজে কথা বললে কিন্তু পুলিশের কাছে যাবো। ম্যাডাম, আপনারা তো বড় লোক, আপনাদের কাছে অনেক টাকা, আপনারা চাইলে অন্য কারো থেকে আরেকটা বাচ্চা নিয়ে যেতে পারবেন। আমাকে দয়া করুন, আমি সন্তান বিক্রির এই টাকা দিয়ে মুখে ভাত তুলতে পারবো না। শুভ্র বলল, আপনার মা কোথায়? ডাকুন তাকে। এমন সময় নূরজাহান ছুটে এসে বলল, আমার একটু আসতে দেরি হয়ে গেল। মা, তুই টাকা পেয়েছিস তো? ফাহমিনা মায়ের কাছে হাত জোর করে বলল, দয়া করে আমার এই বাচ্চাটা ওদেরকে ফিরিয়ে দিতে বলো, আমি টাকা চাই না। শুভ্র বলল, আপনার মেয়েকে বোঝান, আমরা মামলা করলে কিন্তু যেতে পারবেন না, বাকি জীবন জেলে কাটাতে হবে। একথা বলে শুভ্র ফাহিম সন্তান নিয়ে চলে গেল। আর ফাহিমের কান্না কিছুতেই